তোর মনে আছে শাকিলের যখন 2 বছর বয়স ছিল তখন আমি তোকে একটা কথা দিয়েছিলাম যে তোর মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেব। হ্যাঁ মনে আছে, কিন্তু আমার কি কপাল, আমার বাচ্চা হলো দেরিতে। আমার এই সমস্যার কারণে কত কিছু করে আমার এই মেয়েটা পৃথিবীতে এসেছে। যেহেতু আমি তোকে কথা দিয়েছি সেই কথাটা আমি খুব তাড়াতাড়ি রাখতে চাই, মানে শাকিলের সঙ্গে আখির বিয়েটা খুব তাড়াতাড়ি দেওয়া প্রয়োজন। হ্যাঁ আমি এই কথাটা ভাবছিলাম। শোনো, আখির বাবা একটা খারাপ ছেলের সঙ্গে আখির বিয়ে ঠিক করেছে। ছেলেটা আখির বাবাকে অনেক টাকা পয়সা দিয়ে লোভ দেখিয়েছে, আর লোভে দেখানোর কারণে বুঝতে তো পারছিস কি করতে চাচ্ছে, মানে নিজের কারণে তার মেয়েকে ব্যবহার করছে। কতটা জঘন্য মানুষ হতে পারে। ঠিক আছে, তাহলে সামনে শুক্রবার বিয়ে, তুই সব কিছুর ব্যবস্থা কর, আমি বাড়িতে গিয়ে সব কিছুর ব্যবস্থা করছি। আখির বাবাকে এখন কোনো কিছু জানানোর প্রয়োজন নেই, বিয়ে হয়ে গেলে পরে এমনিতে সব কিছু মেনে নেবে। তারপরে তো শাকিলের বাবা আছেই, থাকলে বাবার উপর উনি কোনো কথা বলতে পারবে না। আর শাকিল আমার ছেলে বলে বলছি না, ওর মেজাজ খারাপ হয়ে গেলে ও কাউকে মানবে না। ঠিক আছে, আমি যেভাবে পারি আমি আখিকে রাজি করিয়ে শুক্রবার বিয়ের ব্যবস্থা করছি। তাহলে আমি এখন গেলাম, সন্ধ্যা হতে চলল। তারপর সুলতানা বেগম সেখান থেকে চলে আসলো। আর সুলতানা বেগম বাসায় আসার পরে তার মেয়ের সঙ্গে কথা বলতে শুরু করলো। তার মেয়েকে সবটা বলার পরে তখন তার মেয়ে বলতে লাগলো, আম্মু দেখো, আমি কিন্তু ওই বুড়া বাটাকে একদম বিয়ে করতে পারবো না। ও আমার থেকে অনেক বড়, ওর সঙ্গে কি আমার মানাবে? আর আমার কেমন বয়স হয়েছে, তোমরা আমাকে তাড়িয়ে দিচ্ছ? আমরা তোকে তাড়িয়ে দিতে যাব কেন? সেটা অনেক ভালো। তাছাড়া ছেলেটা তোকে অনেক ভালো লাগবে। আর ওর সঙ্গে ছোটবেলা থেকে বিয়ে ঠিক করা হয়েছে, তার জন্য বেশি দেরি করাটা ঠিক হবে না। যেহেতু তোমরা ওর সঙ্গে আমার বিয়ে ঠিক করে রেখেছো, তাহলে এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার কি কোনো প্রয়োজন আছে? আমি মাত্র এসএসসি পরীক্ষা দিচ্ছি, এখনই কি আমাকে বিয়ে দেওয়া লাগবে? আমার কি এমন বয়স হয়েছে? আমি কিন্তু তোমাদের বিরুদ্ধে মামলা করে দিব। দেখ, তোর সঙ্গে আমি এত তর্ক করতে পারবো না। তোর বাবার ইচ্ছা হয়েছে তাই তোকে খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবে। একদিন না একদিন তো তোকে শ্বশুরবাড়ি যেতেই লাগবে। গেলে সমস্যা কি? ছেলেটার তো কোনো আপত্তি নেই, তাই না? বুঝতে পারছো না কেন মা? আমি তো অনেক ছোট এখনো, আর যাকে বিয়ে করছি সে পড়াশোনা শেষ করে চাকরি করছে। তাহলে বুঝতে পারছো আমার থেকে কত বছরে বড়। তারপর আবার আমি তাকে কখনো দেখিনি। তোমরা ছোটবেলা থেকে বিয়ে ঠিক করে রেখেছো, সেটা ভালো কথা, কিন্তু আমি এখন পর্যন্ত ভালো করে দেখলাম না, শুধুমাত্র নামটাই শুনেছি। এখন কোনো কিছু তোর জানতে হবে না। বিয়ের পরে ভালোভাবে জেনে নিবে ছেলেটার ব্যাপারে। ছেলেটা অনেক ভালো, তুমি ভালো থাকবে। আমার বান্ধবীর ছেলে বলে বলছি না, একদম ছেলে আসলেই পাওয়া যাবে না। তোর ভাগ্য ভালো যে এরকম ছেলে তোকে বিয়ে করতে রাজি হয়েছে, তারপর আবার তোর মতন গাধাকে। এইদিকে এই কথা বলার পরে আখির আম্মু সেখান থেকে চলে গেল। আর আখির আম্মু সেখান থেকে চলে যাওয়ার পরে আখি তখন হা হয়ে তাকিয়ে রইল তার আম্মু চলে যাওয়ার দিকে। আখি কোনো কিছু বলতেও পারছে না, কারণ তার কথা এখন কেউই শুনবে না। আর কিছুক্ষণের মধ্যেই তার সকল বান্ধবীরা চলে আসলো। আর বান্ধবীরা আসার পরে তাকে সাজাতে শুরু করলো। আর এদিকে শাকিল তার পরিবারের সঙ্গে রেডি হচ্ছে। শাকিলকে তার বন্ধু বান্ধব মিলে রেডি করে দিচ্ছে। শাকিল তখন তার বন্ধুকে বলতে লাগলো, কি রে ভাই, আমাকে এত সাজাতে হবে নাকি? আমি কি মেয়ে মানুষ যে আমাকে মেকআপ করবি? আমাকে এত কিছু করতে হবে না। আর আগে মানুষ লুঙ্গি পরে বিয়ে করত, আর এখন এত কিছু করা লাগে কেন ভাই? আরে ভাই, তুই কি বিয়ে বারবার করবি নাকি? একবারই তো বিয়ে করবি, তা একবার একটু এনজয় করবি না? এটা সিটি রাখবি না? এটা তো কখনোই হতে পারে না, বুঝতে পারছিস? সেটা না হয় ঠিক আছে, কিন্তু ভাই যে মেয়েটাকে বিয়ে করছি তাকে তো কখনোই দেখেনি। একে তো শুনেছি মাত্র এসএসসি পরীক্ষা দিবে, তার মানে এখন নতুন ক্লাস 10-এ উঠেছে। দেখো ভাই, আমার থেকে কত বছরের জুনিয়র, ইভেন আমার ছোট বোনের থেকেও ছোট। ভাবতে পারছিস কোন জায়গায় নামিয়েছে আমাকে? কি রে, আমি তোকে কোন জায়গায় নামিয়েছি?
তুই এই মেয়েকে বিয়ে করবি। আমি আখির মাকে কথা দিয়েছি সেই বিয়ের আগ থেকে। তখন তোদের জন্ম হয়নি, আমাদের বিয়েও হয়নি। দুই বান্ধবী মিলে কথা দিয়েছিলাম, কে জানতো আমার বিয়ে আগে হবে আর ওর বিয়ে পরে হবে। এই কথা শোনার পরে শাকিল আর কোনো কথা বলতে পারল না, কারণ শাকিল খুব ভয় পায় তার আম্মুকে দেখে। আর সকলেই রেডি হয়ে যাওয়ার পরে তখন শাকিল নিজেই গাড়ি ড্রাইভ করে যেতে শুরু করলো। প্রায় 2 ঘন্টা জার্নি করার পরে শাকিল এবং তার সকল বরযাত্রী কনের বাড়ির সামনে চলে আসলো। শাকিলকে গাড়ি থেকে নামানো হলো, তার বন্ধু বান্ধব মিলে তাকে নিয়ে ভেতরে যেতে শুরু করলো। আর সকল কার্যক্রম শেষ হয়ে শাকিলকে ভেতরে নিয়ে যাওয়া হলো। শাকিল চুপচাপ করে বসে আছে, কোনো কিছুই ভালো লাগছে না। অবশেষে শাকিল এবং আখির বিয়েটা হয়ে গেল। তারপর আখিকে নিয়ে আসা হলো শাকিলের বাসায়। আর এইভাবে সকলের সঙ্গে কিছুটা সময় কাটাতেই বেশ অনেকটা সময় পার হয়ে গেল। রাত তখন 12টা। শাকিল বন্ধু বান্ধবের ঠেলাঠেলিতে বাসর ঘরে প্রবেশ করলো। আর বাসর ঘরে প্রবেশ করার পরে দেখতে পারলো আখি প্যান্ট শার্ট পরে বিছানার মধ্যে বসে মোবাইল টিপে। এটা দেখে শাকিল কি করবে আসলেই বুঝতে পারছিল না। শাকিল তখন সামনের দিকে এগিয়ে যায়। আর এগিয়ে যাওয়ার পরে তখন আখি বলতে লাগলো, দেখুন, আপনি কিন্তু আমার কাছাকাছি আসার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আমি অনেক চিল্লাচিল্লি করব আর কান্না করব। দেখো, তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো কেন? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। শোনো, তোমাকে আমি বিয়ে করে এ বাড়িতে এনেছি, আর তুমি আমার স্ত্রী, আর তোমার সঙ্গে আমি যেটা ইচ্ছা সেটাই করতে পারি। আপনি আবারও আমার সঙ্গে এসব বিষয় নিয়ে কথা বলছেন? আমি না নিষেধ করলাম আমার কাছাকাছি আসবেন না? সত্যি সত্যি আমি কিন্তু অনেক চিৎকার করে কান্না করব এবং আপনার বাবা মার কাছে বিচার দিব। আপনি আমার সঙ্গে খারাপ কিছু করার চেষ্টা করছেন, অসভ্য। হায় আল্লাহ, তুমি কি বলো? আমি অসভ্য হলাম আবার কি করে? তুমি আমার স্ত্রী আর আমি তোমার স্বামী, আর তোমার সঙ্গে আমি সব কিছুই করতে পারি। আমি মানি নাই বিয়ে। কম বয়সে কেউ কি বিয়ে করে? আমি পুলিশের কাছে বিচার দিব, আর পুলিশ আপনাকে ধরে নিয়ে যাবে। আমাকে কেন বিয়ে করেছেন জোর করে? আমি তো এখন বিয়ে করতে চাইনি। দেখো, তুমি যেটা চাওনি সে এসব বিষয় নিয়ে তো আমার কোনো কথা বলার প্রয়োজন নেই, তাই না? আমি যেটা ভালো মনে করেছি আমি সেটাই করেছি। তুমি এখন কোনো কিছু বুঝবে না, সময় হলে সব ঠিকই জানতে পারবে। আপনি তো বড়, আমাকে শাস্তি কেন দিচ্ছেন বলুন তো? আমাকে আমার বাড়িতে যেতে দেন। আমি বিয়ে করতে চাই না। আমি আপনার লাইফ থেকে মুক্তি চাই। আমার এসব ভালো লাগছে না। দেখো, এখন যা হবার হয়ে গেছে। এখন এসব বিষয় নিয়ে কথা বলাটা মোটেও উচিত হবে না। আর আমন্ত্রণ যে আমি তোমার পড়াশোনা বন্ধ করে দিচ্ছি, আমি তোমার পড়াশোনা আগের মতোই চালিয়ে যেতে সাহায্য করব। আরও ওখানে চেয়ে এখানে ভালো থাকতে পারবে। এই কথা বলার পরে আখি ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে শুরু করলো। আখিকে কান্না থামানোর চেষ্টা করছে শাকিল, কিন্তু আখি কোনোভাবেই কোনো কথা শুনছে না। তারপর শাকিল হাল ছেড়ে দিয়ে ওয়াশরুমে চলে গেল। আর ওয়াশরুমে আসার পরে ফ্রেশ হয়ে শাকিল বের হওয়ার পরে দেখতে পারলো আখি এখন কান্না থামিয়ে মোবাইল টিপছে। আর শাকিল তখন জিজ্ঞেস করতে শুরু করলো, আমাকে দেখে কি তোমার কান্না আসে নাকি কোনো কিছুই তো বুঝলাম না। তুমি আমাকে দেখি কান্না করতে শুরু করে দাও। দেখো, তোমাকে সব কিছু বুঝতে হবে। তুমি শুধু শুধু আমাকে দোষ দিচ্ছ। তুমি যখন সম্পূর্ণটা জানতে পারবে তখন তুমি সব কিছুই বুঝতে পারবে। এখন আমি তোমাকে মোটেও বলতে পারবো না সব কিছু। আপনি এভাবে সাহিত্যিকদের মতো কথা বলছেন কেন? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না আপনাদের কথা। আর আমি কি বুঝবো? আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না। আমি মুক্ত স্বাধীনতা চেয়েছিলাম। এটা ঠিক যে তুমি তোমার কম বয়সে বিয়ে করেছো, কিন্তু এটাও ঠিক যে তুমি ওখানে ভালো থাকতে পারতে না। তুমি এখানেও মুক্ত স্বাধীনতাভাবে চলাফেরা করতে পারবে, তোমাকে কেউ বাধা দিবে না। আপনি কি সত্যি বলছেন? এখানে আমাকে কেউ কি অন্য কিছু বলবে না? আমি যা ইচ্ছে তাই করতে পারবো? তারপর শাকিলকে খুশি হয়ে হালকা করে জড়িয়ে ধরল। আর জড়িয়ে ধরার পরে তখন শাকিল কিছুটা অবাক হয়ে গেল। শাকিলের অন্যরকম ফিল হচ্ছে। শাকিল তারপর শুয়ে পড়ল। শাকিল শুয়ে পড়ার পরে তখন দেখতে পারলো আখি বালিশ আর কাঁথা নিয়ে নিচে শুতে যাচ্ছে। আর তখন শাকিল আখিকে বলতে শুরু করলো, কি ব্যাপার, তুমি এভাবে নিচে কেন শুতে যাচ্ছ?
ওখানে তোমার ঘুমানো লাগবে না, তুমি আমার পাশে এসে দিতে পারো, কোনো সমস্যা নাই। আমি কোনো পুরুষ মানুষের সঙ্গে থাকি না, এটা আমার ছোটবেলার অভ্যাস। মা আমাকে ছোটবেলায় নিষেধ করেছে, আর অনেক কিছু বুঝিয়ে দিয়েছে। ছোটবেলায় আমি সব কিছু বুঝতে পারছি। আপনার মনে অন্য কোনো ধান্দা আছে? আমি এখানেই ভালো আছি। তাহলে তুমি ভুল বুঝতেছো আমাকে। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু আমার সঙ্গে থাকবে না, তাহলে তুমি চুপ হয়ে গিয়ে ঘুমাও। নিচে ঘুমালে তোমার অনেক বেশি ঠান্ডা লাগবে, কারণ আজকে অনেক বেশি ঠান্ডা পড়েছে, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। আখি তখন কোনো কিছু না বলে সোফায় চলে গেল। আর সোফায় চলে যাওয়ার পরে তখন আখি কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে যায়। কিন্তু এদিকে শাকিল আখির দিকে তাকিয়ে দেখছে আখির ঘুমন্ত মুখটা, আর এই জন্য শাকিল ঠিক মতো ঘুমোতেও পারছে না। আর হঠাৎ করেই বিদ্যুৎ চমকালো, আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হতে লাগলো। আর বৃষ্টির সময় শাকিল দেখতে পারলো আখি সোফায় শুয়ে শীতে কাতর হয়ে আছে। শাকিল তখন বিছানা থেকে একটা কাঁথা নেওয়ার পরে সোফায় চলে আসলো, আর সোফায় আসার পরে আখির গায়ের উপর দিয়ে দিল। আখির গায়ের উপর দেওয়ার পরে আখি শাকিলের হাত চেপে ধরলো তার বুকের মাঝে। শাকিলের কেমন যেন শরীরে অন্যরকম একটা শিহরণ বয়ে গেল। শাকিল নিজের হাত ছাড়াতে পারছে না, কারণ যদি ঘুমটা ভেঙে যায় তাহলে তো আবার চিল্লাচিল্লি করে দিবে। শাকিল পাশে বসে পড়ল। পাশে বসার পরে শাকিলের চোখটা বারবার আখির দিকেই পড়ছে। আখির দিক থেকে এসে চোখ ফেরাতেই পারছে না। আর এইভাবে শাকিল যে কখন ঘুমিয়ে যায় বুঝতেই পারল না। আর সকালবেলা আখির ঘুমটা ভেঙে যায়। আর আখির ঘুমটা ভেঙে যাওয়ার পরে দেখতে পারলো সে তার উপরে শাকিলকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। শাকিল তার বুকের মাঝে বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। এটা দেখার পরে আখি কিছুটা লজ্জা পেল, আবার রাগ উঠে গেল। তখন ধাক্কা দিয়ে শাকিলকে ফেলে দেয়। আর ঘুমের মধ্যে শাকিলকে ফেলে দেওয়ার পরে শাকিল কিছুটা ব্যথা পায়, আর কোনো কিছু বুঝতে পারছিল না। আর তখন আখি বলতে লাগলো, কি ব্যাপার, আপনি আমার উপর কি করছেন? আপনাকে না বলেছি আপনি আমার কাছাকাছি আসার চেষ্টা করবেন না? আপনি কেন আসলেন ফাজিল? দেখো, এখানে আমার কোনো দোষ ছিল না। তুমি নিজে শীতের মধ্যে কাঁপাকাঁপি করছিলে, আর আমি শুধু তোমাকে কথা দিতে এসেছিলাম। আর তারপর তুমি আমার হাত ধরে নাও, তারপর আমিও ঘুমিয়ে গিয়েছিলাম, মনে ছিল না? মোটেও আমি এরকম। আর এই গরমের মধ্যে আমার ঠান্ডা লাগবে কেন? আপনি কি পাগল নাকি? আমি পাগল? আপনি কেন এসেছেন সেটা বলেন। আপনার মধ্যে অন্যরকম কোনো কিছু করার ছিল। মোটেও না, আমি এরকমটা কখনোই করার ইচ্ছে ছিল না। আর যদি করতাম তাহলে দোষের কোনো কিছু হতো না, কারণ তুমি আমার বউ, আর আমি তোমার সঙ্গে যেটা ইচ্ছা সেটাই করতে পারি। দেখো, জোর করে কোনো কিছু করার ইচ্ছে আমার নেই। তুমি যখন সব কিছু বুঝতে পারবে, নিজ থেকে যখন আসবে, তখনই আমি তোমার সঙ্গে ইন্টিমেট হব। আর শুধু এসব বিষয় নিয়ে তোমার এত অনীহা কেন? বিয়ে করেছে সারা জীবন একসঙ্গে থাকার জন্য, তোমাকে কাছে পেতে হবে এমন তো কোনো কথা নেই। দূর থেকেও ভালোবাসা যায়, শরীর ছোঁয়ার কোনো ইচ্ছে নেই। আমাকে কোনো কিছু বোঝাতে হবে না, আমি সবকিছুই বুঝতে পারি। আমি কি মিথ্যা বলে টুপি পড়াচ্ছেন, তাই না? আমি সবকিছু বুঝতে পারছি, আপনার মূল কাহিনীটা। আখি এই কথা বলার পরে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে চলে যাওয়ার পরে এইদিকে শাকিল অপেক্ষা করতে লাগলো আখির জন্য। আর আখি ওয়াশরুম থেকে বের হবার পরে তখন শাকিল ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে নেয়, আর তারপর অফিসের জন্য রেডি হতে শুরু করলো। আর এদিকে আখি তখন রুম থেকে বেরিয়ে যায়। রুম থেকে বেরিয়ে যাওয়ার পরে শাকিলের মা তখন আখিকে বলতে শুরু করলো, কী রে মা আখি, তুই এত সকাল সকাল রান্নাঘরে কেন এলি? তুই যা, আমি রহিমাকে দিয়ে নাস্তা পাঠিয়ে দেব তোর রুমে। আর বাবুকে রেডি হয়েছে? কি বলিস? ও তোমাকে বললো বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিতে যাবে, আর কি জানি কাজ আছে সেটা করতে যাবে, কিন্তু সে যে অফিসে যাবে এটা তোমাকে বলেনি? হ্যাঁ মা, দেখলাম তো উনি রেডি হয়েছে, মনে হয় অফিসে চলে যাবে। আজকে কি অফিসে যাওয়া লাগবে নাকি? আজকে তো ছুটি থাকার কথা শুনেছিলাম। একা একা এখানে একদম ভালো লাগছে না, ভেবেছিলাম একটু ঘুরতে যাব, কিন্তু সেটাও হলো না। তুই কোনো চিন্তা করিস না, আমি তো তোর পাশে আছি। দেখি শাকিল আসুক, তারপরে তার সঙ্গে কথা বলি। এখন আপাতত তোর এখানে থাকা লাগবে না, তুই যা। না মা, আমি আপনার সঙ্গে রান্না করব, আমার রান্না করতে খুব ভালোই লাগে। তাছাড়া আপনি এখানে একা একা করছেন, আপনার কষ্ট হচ্ছে না?
শাকিল এইদিকে রুম থেকে রেডি হয়ে খাবার টেবিলে চলে আসলো। আর খাবার টেবিলে আসার পরে তখন শাকিলের মা শাকিলের কাছে আসলো খাবার নিয়ে। আর খাবার নিয়ে আসার পরে তখন শাকিলের আম্মু শাকিলকে বলতে শুরু করলো, কী ব্যাপার, তুই নাকি আজকে অফিসে যাচ্ছিস? তুই তো আমাকে বলেছিলি অফিস থেকে 7 দিনের ছুটি দিয়েছে। তা 7 দিন ছুটি না কাটিয়ে তুই আজকে অফিসে যাচ্ছিস কেন? কী করতে? মা জরুরি একটা কাজ করে গেছে, তার জন্য অফিসে যাওয়া লাগবে, বুঝতে পারছো? আর সারা দিনে ছুটি পেয়েছি সেটা ঠিক আছে, কিন্তু আমার ছুটি কাটাতে এখন ভালো লাগছে না। পরবর্তী সময়ে আবার ছুটি নিব, সেই জন্য। এটা কী ধরনের কথা বলছিস? শোন, তুই বোমাকে নিয়ে বিকেলবেলা ঘুরতে যা। মেয়েটা একা একা বাসায় থাকবে। এমনিতেই মেয়েটা নতুন এসেছে, কোনো কিছুই চেনে না, জানে না। তার উপর আবার তুইও থাকবি না, এটা কোনো কথা হলো? সেটা বুঝতে পারছি, কিন্তু মা, আমার অনেক বেশি ইম্পর্টেন্ট কাজ আছে। তুমি বাবাকে বলো আখিকে নিয়ে যেন ঘুরতে যাই, তাহলেই তো হলো। আমার এসব ভালো লাগছে না এখন। এই কথা বলার পরে শাকিল নাস্তা করে চুপচাপ অফিসে চলে আসলো। আর অফিসে আসার পরে এদিকে অফিসের লোকেরা তাকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ সে বিয়ের জন্য ছুটি নিয়েছিল। আর অথচ বিয়ের পর তিনি অফিসে চলে আসলো। আর এই কারণেই সকলে তার সঙ্গে কথা বলতে চলে আসলো। আর তখন একজন অফিসের কলিগ শাকিলকে বলতে লাগলো, কি ব্যাপার শাকিল সাহেব, আপনি বিয়ের পরের দিন অফিসে চলে আসলেন? ভাবের সাথে কোনো ঝামেলা হয়েছে নাকি? তার জন্য রাগে অফিসে চলে আসলেন? কেন হয়? বিয়ের পর দিন অফিসে আসা যাবে না? এটা কোনো জায়গায় লেখা আছে নাকি? অফিসে আমার ভালো লাগছে না, বাসায় একা একা, তাই অফিসে চলে আসছি। না, আসলে আমি সেটা বলতে চাইনি। আমি বলতে চাইছিলাম যে বিয়ের পরের দিন কিন্তু আপনি আপনার ওয়াইফকে সময় দিবেন। আসলে অফিসের একটা নতুন কাজ এসেছে আমার কাছে, তার জন্য আর কি অফিসে আসতে হলো। পরবর্তী সময় আমি ছুটি নিয়ে নেব হানিমুনে যাওয়ার জন্য, বুঝতে পারছেন? এই বলে রতন সাহেব চলে গেল। আর রতন সাহেব চলে যাওয়ার পরে এদিকে শাকিল তখন কাজ করতে শুরু করলো। আর এইভাবে সময়টা পার হয়ে যায়। দুপুরবেলা শাকিল নিজে থেকে আখির নাম্বারে ফোন করে। আর আখির নাম্বারে ফোন করার পরে আখি ফোন ধরছিল না। আর তখন শাকিল তার মায়ের ফোনে ফোন করলো। আর তার মা আখির কাছে ফোন ধরিয়ে দিল। তখন আখি বলতে শুরু করলো, কি ব্যাপার, আপনি আমাকে কল দিয়েছেন কেন? কোনো প্রয়োজন আছে কি? কোনো প্রয়োজন ছাড়া আমাকে কল দিবেন না। কিন্তু আমি কি আপনার কলের আশায় বসে থাকবো নাকি সারা জীবন? তুমি আমার সঙ্গে এভাবে কেন কথা বলছো? আমার সঙ্গে ভালোভাবে কথা বলো। আর এসব যদি মা কাহিনী জানতে পারে তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। তুমি প্লিজ অন্তত পক্ষে মা বাবার সামনে আমার সঙ্গে ভালো ব্যবহারটা করো, স্ত্রীর মর্যাদাটা দিও। শুধুমাত্র ওনাদের সামনে আপনার সঙ্গে ভালো ব্যবহার করব, তাছাড়া কিন্তু না। আর এই ব্যাপারে আপনি আবার খুশি হয়ে যাবেন না বলে দিলাম, তাহলে কিন্তু আপনি মস্ত বড় ভুল করবেন। এটা আমার থেকে আর কেউ ভালো জানে না। অন্তত পক্ষে মা বাবা যেন বিষয়টা জানতে না পারে, তাহলে ওনারা খুব কষ্ট পাবে। আর আমি এটাও বুঝতে পারছি না আমি তোমার কাছে কি এমন অন্যায় করলাম যে তুমি আমাকে এসব কথা শোনাও প্রতিবার। আপনি আমার জীবনটা নরক বানিয়ে দিয়েছেন। নাহলে আমি বাসায় থাকতাম আর স্কুলে যেতাম। আমার সামনে এসএসসি পরীক্ষা, আপনি আমার সবকিছু নষ্ট করে দিয়েছেন। দেখো, তোমার পরীক্ষা তো মোটামুটি একটু দেরি আছে। আমি তোমাকে এখানে কোথাও ভর্তি করে দেব। আর এখান থেকে তুমি তোমার স্কুলে যাবে, তুমি তোমার ইচ্ছা মতো চলতে পারবে। তবুও প্লিজ অন্তত পক্ষে আমার সঙ্গে ভালোভাবে কথাটা বলো। আপনি আগে আমাকে স্কুলে ভর্তি করিয়ে দেন, তারপর দেখা যাবে। আপনি তো এখন থাকলাম, আমি অনেক ব্যস্ত, আমি গেম খেলবো এখন, বুঝতে পারছেন? এই বলে আখি তখন কল কেটে দেয়। আর কল কেটে দেওয়ার পরে তখন শাকিল কিছুটা মন খারাপ হয়ে গেল। শাকিল অনেকভাবে চেষ্টা করছে আখির কাছাকাছি যাওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই কাছে যেতে পারছে না। তাকে ভালোবেসে তার মতো করে ফিরিয়ে দিতে যাচ্ছে, কিন্তু আখি কিছুটা দূরে দূরে থাকতে যাচ্ছে। শাকিল আবারও কাজে মনোযোগ দিল আর কাজ করতে শুরু করলো। আর এইভাবেই সময়টা পার হয়ে যায়। বিকেলবেলা শাকিল তখন অফিস থেকে বের হলো আর একটা স্কুলে চলে গেল। স্কুলে যাওয়ার পরে হেডমাস্টারের সঙ্গে কথা বলার পরে সে বাসে চলে আসলো এবং বাসে আসার সময় অনেকগুলো চকলেট নিয়ে আসলো। আর এগুলো নিয়ে বাসায় আসলো। বাসায় আসার পরে দেখতে পারলো আখি রুমের মধ্যে বসে আছে। আর তখন আখির সামনে চকলেটগুলো দিল। চকলেট দেওয়ার পরে আখি অনেক বেশি খুশি হয়ে গেল
আর তখন আখি খুশি হয়ে শাকিলকে বলতে লাগলো, জানেন, চকলেট আমার খুব পছন্দ। আমি ভাবছিলাম যে আপনাকে ফোন করে বলবো চকলেট নিয়ে আসার জন্য, কিন্তু আসলে সাহস পাচ্ছিলাম না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার জন্য চকলেট নিয়ে আসার জন্য। শাকিল খুশি হয়ে ওয়াশরুমে চলে গেল। শাকিল ওয়াশরুম থেকে বের হওয়ার পরে তখন আখিকে বলল রেডি হওয়ার জন্য, আর আখি রেডি হয়ে নিল। আর দুজন মিলে বাইরে বের হলো। শাকিল বাইক বের করলো, আর বাইক বের করার পরে তখন আখি তার পেছনে উঠে পড়লো। আর শাকিলকে ধরার সাহস পাচ্ছে না। আর তখন শাকিল বলতে লাগলো, কি ব্যাপার, তুমি এভাবে আমতা আমতা করছো কেন? আমাকে ধারণা হলে কিন্তু পড়ে যাবে বাইক থেকে, আর পড়ে গেলে কিন্তু সোজা পা ভাঙবে। আর আমি ধরেছি তো, আপনিও তো আমাকে ভয় দেখানোর কি আছে? আপনি শুধু আমাকে ভয় দেখান, অসভ্য কোথাকার। শাকিল তখন বাইক ড্রাইভিং করতে শুরু করলো। শাকিল বাইক চালাতে শুরু করলো, আরেকটা পার্কে চলে আসলো। পার্কে আসার পরে বাইক রেখে পার্কের মাঝখান দিয়ে হাঁটা শুরু করলো আখির সঙ্গে। আখি কিছুটা শাকিলের কাছ থেকে দূরত্বে হেঁটে চললো। শাকিলের ইচ্ছে করলো আখির হাত ধরতে, কিন্তু কোনোভাবেই আখির হাত ধরতে দিচ্ছে না আখি। আর তখন শাকিল আখিকে বলতে লাগলো, কালকে আমি তোমাকে স্কুলে নিয়ে যাব, আর স্কুলে নিয়ে গিয়ে ভর্তি করে দেব। তুমি নিয়মিত স্কুলে যাবে, আর তুমি আবার যথারীতি তোমার স্বাধীনতা মতো চলতে পারবে। তোমাকে কেউ কোনো কিছু বলবে না। সত্যি বলছেন আপনি? আমি আবারও স্কুলে যেতে পারবো? ভেবেছিলাম আর কখনো স্কুলে যেতে পারবো না। আপনি আমার পুরো জীবনটাকে নরক বানিয়ে দিয়েছেন। থাক, আপনি তাহলে একটু ভালো মানুষ হয়েছে। দেখো, আমি তোমাকে আগেই বলেছিলাম যে তোমার সব চাহিদা আমি পূরণ করব। আমি তোমার জীবন নষ্ট করেছি না, তোমার জীবন রাঙিয়ে দিয়েছি, সেটা তুমি পরবর্তী সময়ে বুঝতে পারবে। ঠিক আছে, পয়টা নিয়ে পরে দেখা যাবে। তবে আমি স্কুলে যাব। আমাকে কিন্তু গার্লস স্কুলে ভর্তি করে দিতে হবে, নাহলে কিন্তু আমি স্কুলে যাব না। কারণ ছোটবেলা থেকেই আমার বাবা মা আমাকে গার্লস স্কুল থেকে পড়াশোনা করিয়েছে। সেটা নিয়ে চিন্তা করতে হবে না, এটা আমি খুব ভালো করেই জানি। তুমি কালকে রেডি হয়ে থাকবে, আমি তোমাকে নিয়ে স্কুলে যাব। আমি ভর্তি করে দিয়ে সোজা অফিস হয়ে যাব। জায়গাটা অনেক সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা, এখানে কি আমরা মাঝে মাঝে আসতে পারি? মানে আমার খুব পছন্দ হয়েছে, আর বাসা থেকেও তো তেমন একটা দূরে নয়, খুব কাছেই। শাকিল আর কোনো কিছু বলল না। আর আশেপাশে ঘোরাফেরা করার পরে তখন শাকিল সোজা তার বাসে চলে আসলো। বাসে আসার পরে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে সে এভাবেই সময়টা পার করে দিল। রাতের খাবার খেয়ে বিছানায় শুয়ে শুয়ে মোবাইল টিপছিল। আর তখন আখি চলে আসলো। আখি আসার পরে তখন শুয়ে পড়লো সোফার মধ্যে। আর সোফার মধ্যে শুয়ে পড়ার পরে তখন আখি আবারও শাকিলকে বলতে লাগলো, আপনি যদি আজকে আমার কাছে এসে চেষ্টা করেন, কাল সকালে আপনি খুন হয়ে যাবেন, এটা আপনি শিওর থাকেন। আমি আপনাকে খুন করে ফেলবো। যদি আবারও আসেন, আমি যেটা ইচ্ছা সেটা করব। আপনি আমার কাছে আসবেন না। শাকিল এটা নিয়ে আর কোনো কথা বললো না, কারণ শাকিলের কি বা বলার আছে এখানে। শাকিল চুপচাপ রইল। আর কিছুক্ষণের মধ্যেই আখি ঘুমিয়ে গেল। আর শাকিল তারপর কাঁথা দিয়ে সেও বিছানায় এসে ঘুমিয়ে পড়ল। আর এইভাবেই সময়টা পার হয়ে গেল। সকালবেলা শাকিল তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠল, আর ফ্রেশ হয়ে আখিকে ডেকে দিল। আখি ঘুম থেকে ওঠার পরে তখন তাকে ঠাস করে একটা থাপ্পড় মারলো। আর তখন বলতে লাগলো, আপনি আমার কাছাকাছি আসবেন না। আমি না বলেছিলাম আপনি আমার গায়ে হাত টাচ করবেন না? তবু কেন আমার গায়ে টাচ করছেন? আপনাকে না বলেছি আপনি আমার কাছ থেকে দূরে দূরে থাকবেন? বারবার আমার কাছে আসার চেষ্টা করছেন, শয়তান একটা ফাজিল। দেখো আখি, তুমি কিন্তু শুধু শুধু আমাকে দোষ দিয়েছ। এখানে আমার কোনো দোষ নেই। আমি তোমাকে ডাকতে এসেছিলাম স্কুলে রেডি হওয়ার জন্য, তাহলে স্কুলের দেরি হয়ে যাবে। এছাড়া আমার আর কোনো উদ্দেশ্য ছিল না। সব সময় এত কথা বলো কেন তুমি? আখি কোনো কিছু বললো না। আখি চুপচাপ ওয়াশরুমে চলে গেল। আর ওয়াশরুমে চলে যাওয়ার পরে ওয়াশরুম থেকে বের হয়ে রেডি হয়ে আখি আর এদিকে শাকিল চুপচাপ রেডি হয়ে খাবার টেবিলে চলে আসলো। আর খাবার টেবিলে আসার পরে তখন শাকিলের মা শাকিলকে বলতে লাগলো, কী রে, তুই আখিকে নিয়ে কোথায় যাচ্ছিস? ও স্কুলে ভর্তি করার জন্য? ঠিক আছে, ভালোভাবে স্যারকে বলে আসবি যেন ওর কোনো অসুবিধা না হয় সেখানে। আর তুই একটু ভালো করে খেয়াল রাখবি, যেহেতু তোর অফিসের পাশেই আছে। শাকিল ঠিক আছে বলে খাবার খেতে লাগলো। আর শাকিল এবং আখি দুজনেই খাওয়া দাওয়া শেষ করলো। আর খাওয়া দাওয়া শেষ করার পরে বাইকে করে দুজনেই চলে আসলো স্কুলের সামনে। আর স্কুলের সামনে চলে আসার পরে বাইক রেখে অফিস রুমে চলে গেল।
আর অফিস রুমের সঙ্গে তখন হেডমাস্টার শাকিলকে বলতে লাগলো, তা আখির গার্ডিয়ান বলতে তো আপনি, তাহলে আপনার নামে দিলাম। আর প্রতি সপ্তাহে একটু স্কুলে খোঁজ নিয়ে যাবেন, পড়াশোনা ঠিকমতো হচ্ছে কিনা আর ওর দিকে ভালোভাবে খেয়াল নেবেন। স্যার, আমি যে ওর হাজবেন্ড এটা শুধু আপনি জানবেন, আর অন্য কেউ যেন এটা না জানতে পারে, কারণ এটা আখির শিক্ষার ক্ষেত্রে কিছুটা হলেও প্রভাব ফেলবে। সবাই তাকে নিয়ে ট্রল করবে, আমি সেটা চাই না। আর ওর দিকে ভালোভাবে খেয়াল নেবেন। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি আপনি কি বলতে চাচ্ছেন। কোনো সমস্যা নেই, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। এই বিষয়ে অন্য কেউ জানবে না। মিলা মনোযোগ দিয়ে পড়াশোনা করুক, এটাই চাই। এই কথা বলার পরে তখন সকল কাজকর্ম শেষ করলো আর আখিকেও ক্লাসে পাঠিয়ে দেওয়া হলো। আর আখি ক্লাসে চলে গেল, কিন্তু যাওয়ার সময় শাকিলকে কোনো কিছুই বললো না। শাকিল ভেবেছিল আখি হয়তো কোনো কিছু বলবে, কিন্তু কোনো কিছুই বলেনি। হয়তো সকলের ঘটনা থেকে শাকিলকে কোনো কিছুই বলেনি। তারপর শাকিল আর সেখানে দাঁড়িয়ে না থেকে অফিসে চলে আসলো। আর এভাবেই পার হয়ে গেল বেশ কয়েকটা দিন। আখি প্রতিনিয়ত শাকিলের সঙ্গে খারাপ ব্যবহার করে, আর শাকিল চেষ্টা করে আখির সব কিছু গুছিয়ে দেওয়ার জন্য। বারবার ফোন করে খোঁজ নেয় বাসায় যাওয়ার পরে, আর বাসায় যাওয়ার পরে আখির যখন যেটা প্রয়োজন তখন ঠিক সেটাই দেয়। আর এটা ক্ষণিকের জন্য শাকিল খুশি হয়, আর তারপর আবার তার সে আগের রূপ ফিরে আসে। শাকিল বিয়ের আগে জানতো না যে তার লাইফ এমনটা হয়ে যাবে, কারণ সে তার মাকেও কোনো কিছু বলতে পারছে না, কারণ তার মা জানলে হয়তো অনেক বেশি কষ্ট পাবে। শাকিল কোনো কিছু মানতেও পারছে না। আর তখন শাকিল একদিন রাতে খাবার খেতে শুরু করলো, আর আখি অনেক আগেই খেয়ে নিয়েছে, তাই রুমে চলে গেছে। শাকিল তখন তার মাকে বলতে শুরু করলো, না, এখন তো আখির স্কুল বন্ধ, তাই আখি চেয়েছিল তার বাড়িতে কয়েকদিন থেকে আসার জন্য। পরে স্কুল খুললে তখন না হয় আবারও আসবে। আর এমনি তো মেয়েটা এখানে নাকি তার কয়েকদিন ধরে ভালো লাগছে না, তার মা বাবার কথা খুব মনে পড়ছে। আমিও চাই সে কিছুদিন ওখান থেকে আসুক, হয়তো ভালো লাগবে। ঠিক আছে, নিয়ে যা, এটা এখানে। আমার কি বলার আছে, আর পারলে তুইও 3 থেকে 4 দিন থেকে আয় ওখানে। তুই তো বিয়ের পর থেকে একদিনে ওখানে যাসনি। কখনো যেতে পারবো না, আমার অফিসে কাজ আছে। আমি শুধু ওকে রেখে চলে আসব। পরদিন এটা শুধু করতে পারবো, এটা ছাড়া আর কোনো বেশি পারবো না। শাকিল খাওয়া দাওয়া শেষ করার পরে রুমে চলে আসলো। আর রুমে আসার পরে তখন আখিকে বলতে লাগলো কালকে তাদের বাড়িতে নিয়ে যাবে। আর আখি এটা শোনার পরে অনেক বেশি খুশি হয়ে শাকিলকে শক্ত করে জড়িয়ে ধরেছে। আর এটা শাকিলের কাছে অনেক বেশি ভালো লাগছে। শাকিল ভাবতেও পারছে না এত খুশি হয়ে যাবে। আর তখন শাকিল আরো খুশি করার জন্য আখিকে বলতে লাগলো, শোনো, স্কুল যতদিন ভালো থাকবে তুমি ততদিন তোমার বাসায় থাকতে পারো, কোনো সমস্যা নেই। স্কুল খোলা হলে আমি তোমাকে গিয়ে নিয়ে আসবো। যাক, আলহামদুলিল্লাহ, এবার তাহলে তোমাকে একটু ভালো মানুষের মতো মনে হচ্ছে। এখন থেকে আমি তোমাকে তুমি করেই ডাকবো, ঠিক আছে? শাকিল কিছুটা খুশি হয়ে গেল। তারপর শাকিল আখির সঙ্গে কথা বলার পরে ও ফ্রেশ হয়ে সোফায় শুয়ে পড়ল। আর এদিকে আখি বিছানায় শুয়ে পড়ল। আর আখি বিছানায় শুয়ে পড়ার পরে এদিকে তখন শাকিল সোফায় শুয়ে পড়ল। আর এইভাবে কখন যে ঘুমিয়ে পড়লো বুঝতেই পারলো না। সকালবেলা আখির ডাকে শাকিলের ঘুমটা ভেঙে গেল। আজকে হঠাৎ করে আখি নিজেই ডাকতেছে, হয়তো বাড়িতে যাবে, সেই জন্য খুশি থেকে তাড়াতাড়ি করে ঘুম ভেঙে গেছে। আর শাকিল রেডি হওয়ার আগে দেখতে পারলো তার আগে রেডি হয়ে গেছে আখি। আখি তখন বাইরে এসে অপেক্ষা করছে। আর শাকিল তার মাকে বিদায় দিয়ে বাইক বের করলো আর বাইকের পেছনে বসে পড়লো। আখি শক্ত করে শাকিলকে ধরে রেখেছে। আর তখন শাকিল নিজে নিজে ড্রাইভ করতে শুরু করলো। আর এইভাবেই বেশ অনেক সময় পার হয়ে যায়। আর প্রায় কিছুক্ষণ জার্নি করার পরে আখির বাসায় চলে আসলো। আখির বাসায় আসার পরে বাইক রেখে ভেতরে গেল। আর তখন আখির আম্মু শাকিলকে বলতে শুরু করলো, কেমন আছো বাবা? তোমাকে অনেকদিন পরে দেখলাম। তোমাকে কত করে বলতাম যে তুমি আসো আসো, কিন্তু তোমার অফিস নিয়েই ব্যস্ত ছিলে। আর আজকে আসার সময় হলো। আসলে মা, আসার অনেক চেষ্টা করতাম, কিন্তু অফিসের কাজে এতটা ঝামেলায় পড়ে গিয়েছিলাম, যার জন্য আর কি আসা হয়নি। ঠিক আছে, আসো, ভিতরে আসো। আর আখি, তুই আগের চেয়ে অনেক বেশি ফাজিল হয়ে গেছে। জামাইয়ের সামনে কী সব করছিস তুই?
এমন লাফালাফি করছিস কেন? তারপর শাকিল এবং আখি ভেতরে চলে আসলো। ওরা ভেতরে আসার পরে তখন শাকিল আর আখি রুমে যাওয়ার পরে ফ্রেশ হয়ে নিল। আর ফ্রেশ হওয়ার পরে তখন এইভাবেই বেশ অনেকটা সময় পার হয়ে গেল। আর এদিকে আখি রুমে আসার পরে আখিকে কখনোই দেখা হয়নি, কারণ মেয়েরা কোথায় আছে কে জানে। আর শাকিল বসে বসে মোবাইল টিপছিল। আর আখি তখন বাড়িতে আসার পরে তার বান্ধবীদের সাথে আড্ডা দিতে শুরু করে। তার বান্ধবীরা অলরেডি জেনে গেছে যে সে বাড়িতে এসেছে, আর সেই কারণে সবাই বাড়িতে এসে একসাথে আড্ডা দিচ্ছে। আর এইভাবে বেশ অনেকটা সময় পার হয়ে গেল। আর কিছুক্ষণ পর তখন শাকিল খাবার খেয়ে নিল। আখির আম্মু অনেকবার ডেকেছে, কিন্তু আখি এখন খাবে না। এইভাবেই বেশ অনেকটা সময় পার হয়ে যাওয়ার পর তখন শাকিল রাতের বেলা বিছানায় শুয়ে আছে। আর তখনই আখি খাওয়া দাওয়া শেষ করে আসলো। আর আখি এসে বলতে শুরু করলো, কি ব্যাপার, আপনি আমার বিছানায় শুয়েছেন কেন? আপনার বিছানায় কখনোই আসতে পারবেন না। ওই সময় আপনাদের বাড়িতে কোনো কিছু বলিনি, এটা আপনার বিছানা ছিল। তার জন্য আমি প্রথমও সোফায় গিয়েছিলাম, আর আপনার কথা বলার সাহস নিয়ে আমার পিছনে উপরে উঠেছেন। যান সোফায় গিয়ে ঘুমান। শাকিল আর কোনো কথা বলল না। শাকিল সোফায় এসে শুয়ে পড়ল। পরদিন সকালবেলা শাকিল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে আখিকে কোনো কিছু না বলেই চলে আসলো। এত অপমান আসলেই সহ্য করা যায় না। প্রায় 6 মাস পার হয়ে গেল আখির সঙ্গে, কিন্তু এখন পর্যন্ত এরা প্রতিনিয়ত তাকে অপমান করেই যাচ্ছে। অনেক চেষ্টা করলো কিন্তু কোনোভাবেই বোঝাতে পারছে না আখিকে। শাকিল বাড়িতে আসার পরে তখন নাম্বারটা ব্লক করে দেয়। হয়তো আখি যদি কল দেয়। পরক্ষণে আবার ভাবলো, থাক, ব্লক করার কি দরকার, আখি এমনিতেও তাকে কখনোই কল দিবে না। তারপর শাকিল আবারও অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়ল। খুব সকালে বাসা থেকে বের হয়ে যায়, আবার অনেক রাত করে বাসায় ফেরে। আজ শুক্রবার, তার জন্যই অফিস বন্ধ। আর তখন তার আম্মু সকালবেলা তার রুমে আসার পরে তখন বলতে লাগলো, কি রে, তুই কখন আসিস আর কখন বের হোস কোনো কিছুই তো জানি না। আর প্রায় 1 সপ্তাহ হয়ে গেল তুই বোমাকে আনতে যাসনি। আসলে মা, আমি অনেক ব্যস্ত আছি, তার জন্য আর কি কোনোদিন সময় পাইনি। আর ও তো এখানে ভালোই আছে, আমার সঙ্গে প্রায়ই কথা হয়, তুমি চিন্তা করো না। তুই যে কী সব কথা বলছিস আমি তো কিছুই বুঝতে পারছি না। মাঝে মাঝে বোমার সঙ্গে কথা হয়, মানে তুই কি বোমার সঙ্গে কোনো ঝগড়া ফেসাদ করে এসেছিস নাকি? আরে মা, আমি ওইভাবে কথাটা বলতে চাইনি, তোমাকে জাস্ট কথা বলেছি শুধুমাত্র। আর ওর সঙ্গে আমার ঝামেলা হবে কেন? ও পিচ্ছি একটা মেয়ে, ও যেটা চায় আমি সেটাই দেই। ওর সঙ্গে ঝগড়া করার বয়স কি আমার আছে নাকি? সেটাইও একটু সব কিছু বোঝা কম, তুই এই সব কিছু সহ্য করিস, কখনো মেয়েটাকে কষ্ট দিবি না। মেয়েটা অনেক ভালো, বুঝতে পারছিস? মা, আখি ওই বাসায় কিছুদিন থাকুক, কারণ মেয়েটা এখানে এসেই নাকি ভালো লাগে না তার মা বাবাকে ছাড়া। আর ছোট একটা মেয়ে এতদিন পরে গিয়েছে, ওখানে কিছুদিন থাকুক, তারপরে এখানে নিয়ে এসো। আর আমি মনে হয় এখানে আর থাকতে পারবো না, আমার ট্রান্সফার হয়ে যাবে অন্য শহরে। কি বলছিস তুই? তুই ট্রান্সফার নিয়ে নিবি মানে? অফিস থেকে তোকে ট্রান্সফার দেওয়া হয়েছে নাকি? তুই নিজে ট্রান্সফার নিয়েছিস? যেখানে যাবি তুই আখিকে নিয়ে যাবি, মেয়েটা তোকে ছাড়া একটুও থাকতে পারবে না। মা, আগে তো আমি যাই, তারপরে আখিকে নেওয়া যাবে। কিন্তু আপাতত আমি আখিকে নেওয়ার চিন্তাভাবনা নেই, কারণ এখানে স্কুলে ভর্তি করেছি। বারবার স্কুল বদলানোটা একটা খরচের বিষয় রয়েছে, তারপর আবার অনেক ঝামেলা হবে। শুধু শুধু এত ঝামেলার প্রয়োজন নেই। এখান থেকে পরীক্ষাটা দিবে, তারপরে যদি আমি ওখানে থাকি তাহলে ওখানে আমার জায়গায় কলেজে ভর্তি করে দেব। আপাতত পরীক্ষা পর্যন্ত এখানেই থাকবে। ঠিক আছে, তোর যেটা ভালো মনে হয়, তবে মেয়েটা ভালো রেজাল্ট করেছে, এটাই অনেক। কারণ অনেক মেয়ে আছে বিয়ের পরে পড়ালেখা পারে না, কিন্তু তার ক্ষেত্রে অন্যরকম হয়েছে। হ্যাঁ মা, ও অনেক ভালো ছাত্রী, দেখো ও ভালো একটা রেজাল্ট করবে পরীক্ষার মধ্যে, আমার মনে হয়, কারণ সে পড়াশোনার মধ্যে অনেক বেশি মনোযোগী। এই কথা বলার পরে শাকিলের মা সেখান থেকে চলে গেল। শাকিলের মা সেখান থেকে চলে যাওয়ার পর শাকিল যখন উঠে ফ্রেশ হয়ে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে থাকে বাইরে এসে, আর এইভাবেই বেশ অনেকটা সময় পার হয়ে যায়। তারপর একদিন সকালবেলা অফিস চলে আসলো। অফিসে আসার পরে
বস রুমে যাওয়ার পরে বস তখন তাকে বলতে লাগলো, শাকিল, তোমাকে রংপুরে পোস্টিং করা হয়েছে। ওখানের অফিসে তুমি ম্যানেজারের দায়িত্ব পালন করবে। ওখানে ম্যানেজার সাহেব দুর্নীতির দায়ে অ্যারেস্ট হয়েছে আর তোমার উপরে বিশ্বাস করে এই দায়িত্বটা দেওয়া হয়েছে। আশা করি তুমি দায়িত্বটা খুব ভালোভাবে পালন করবে। এতদিন যেভাবে তুমি এই অফিসে সার্ভিস দিয়ে আসছিলে ঠিক সেরকমটাই সার্ভিস দিবে। স্যার, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব কোম্পানির থেকে আরও বেশি উন্নত করার, আরও বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার। জানি না আমি কতটুকু করতে পারবো তবে স্যার চেষ্টা করব। স্যার, আমি কি আজকে রওনা দিব নাকি 2-1 দিন সময় পাবো? 2-1 দিন তোমাকে সময় দিতে পারতাম, কিন্তু এখন সময় দিতে পারবো না, কারণ অফিসে ওখানে অনেক বেশি ঝামেলা হচ্ছে। কারণ একজন ম্যানেজার ছাড়া তো আর কোনো অফিস চলতে পারে না, তাই না? কাজের নির্দেশনা না থাকলে মানুষ কাজ কি করে করবেন? তাই তোমাকে আজকে সেখানে যাওয়া লাগবে এবং কালকের থেকেই সেই অফিসে জয়েন করবে। এই নাও তোমার ফ্লাইটের টিকিট, আর তুমি ফ্লাইটে করে সেখানে চলে যাও। জি স্যার, আপনি শুধু আমার জন্য দোয়া করবেন যে আমি যেন এই কোম্পানিটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। ঠিক আছে স্যার? ঠিক আছে, তুমি সাবধানে যেও, আর ওখানে গেলে তুমি সব কিছু নিজে নিজেই বুঝতে পারবে। আর এই ফাইলগুলো ওই শাখাতে নিয়ে যাও। এই কথা বলার পরে তখন শাকিল সেখান থেকে ফাইল নিয়ে বেরিয়ে আসলো। আর ফাইল নিয়ে বেরিয়ে আসার পরে তখন শাকিল তার অফিসের সবকিছু গোছগাছ করে বাসায় চলে আসলো। আর বাসায় আসার পরে তার মাকে বিদায় দিয়ে সবকিছু গুছিয়ে তাড়াতাড়ি করে চলে আসলো। আর ফ্লাইটে করে চলে আসলো রংপুর। আর এয়ারপোর্টের মধ্যে শাকিলের জন্য একজন ওয়েট করছিল আগে থেকে। আর শাকিল যাওয়ার পর তখন বলতে লাগলো, স্যার, আমি হৃদয়, আপনার জন্য ওয়েট করছিলাম। আমি আপনার পিএ। স্যার, চলুন আমি আপনাকে আপনার বাসায় নিয়ে যাই। আপনার জন্য নতুন ফ্ল্যাট বাসা ঠিক করা হয়েছে অফিস। হৃদয়ের কথায় তখন শাকিল একটা গাড়িতে উঠে পড়লো আর গাড়িতে করে নতুন একটা বাসার সামনে চলে আসলো। বাসাটা ছোট দোতলা বাসা, তারপরেও বাসাটা শাকিলের নামে দেওয়া হয়েছে। শাকিল একাই এই বাসার মধ্যে থাকবে। শাকিল বাসায় যাওয়ার পরে হৃদয় চলে গেল। আর হৃদয় চলে যাওয়ার পর শাকিল বাইরে থেকে খাবার এনেছিল, সেটাই খেয়ে নিল। তখন শাকিল তাড়াতাড়ি করে খাবার পরে ফাইলগুলো দেখতে লাগলো, কারণ তাকে কালকে অফিসে যাওয়া লাগবে আর সকল কাজ ভালোভাবে বুঝে নিতে হবে। আর এই কারণে এই কাজগুলো একটু এগিয়ে রাখছে। আর এইভাবেই বেশ অনেক সময় পার হয়ে গেল। আর তখনই সেমের ফোন। দোস্ত, আমি অনেক বেশি বিপদে পড়েছি। আমার চাকরি চলে গেছে। আসলে আমাদের বস যিনি আছেন তিনি দুর্নীতি করেছেন। আমি সেই দুর্নীতি সবার সামনে তুলে ধরেছি, আর সে কারণেই আমার চাকরিটা চলে গেছে। আর বসকে অবশ্য পুলিশ অ্যারেস্ট করেছে, কিন্তু কোম্পানি তো বন্ধ হয়ে গেছে। থাকা চিন্তা করতে হবে না, তুই তাড়াতাড়ি করে রংপুর চলে আয় আমার এখানে। আমি রংপুর ট্রান্সফার হয়েছি, তুই এখানে চলে আয়। আমি এখানে ম্যানেজারের দায়িত্ব পেয়েছি, আর কোনো কিছু করা লাগবে না। কেন দোস্ত, তুই আমার অনেক উপকার করলি। না হলে আমি কীভাবে যে চলতে পারতাম আমি নিজেও জানি না। কারণ তুই তো জানিস আমার অবস্থা, আমি কেমন পরিবারের ছেলে। আরে আমি খুব ভালো করে জানি সব কিছু, তুই এত চিন্তা করিস না তো। আজকেই চলে আয়, বেশিক্ষণ লাগবে না তো বাসে করে আসতে। তখন শাকিল কল কেটে দেয়। আর পরদিন সকালবেলা শাকিল এবং রাফি রেডি হয়ে নিল অফিস যাওয়ার জন্য। আর অফিস চলে আসলো সময় মতো। রাফিকে সবার সঙ্গে শাকিল পরিচয় করিয়ে দিল এবং শাকিল সবার সঙ্গে সেও পরিচয় হয়ে নিল। তারপর শাকিল আর নিজের কাজ বুঝে নিয়ে কাজ করতে শুরু করলো। আর এইভাবেই পেছনে একটা সময় পার হয়ে যায়। আর এদিকে আখি তখন হঠাৎ করে শাকিলের মোবাইলে কল দেয়। শাকিল কিছুটা অবাক হয়ে গেল। আর তখন আখি তাকে বলতে শুরু করলো, আসলে আপনাকে একটা কথা বলার জন্য ফোন দিয়েছিলাম। আপনি তাড়াতাড়ি করে আমাকে কিছু টাকা পাঠাবেন? আমার কাছে টাকা লাগবে, আমি শপিং করতে যাব, আমার শপিং করা লাগবে। কেন আমাকে কেন শপিং করার জন্য টাকা দিতে হবে? তুমি তোমার বাবার বাসায় আছো, তা তোমার বাবা মা তো তোমাকে টাকা দিতে পারে। তুমি তো স্বাধীনতা চেয়েছিলে, তোমাকে স্বাধীনতা দিয়েছি, কিন্তু খরচ দিয়ে আমাকে করতে হবে সেটা তো কোনো কথা ছিল না। আপনি কি কোনো টাকা দিবেন না? তাহলে ঠিক আছে, আমি রাখলাম। আপনাকে কোনো টাকা পয়সা দিতে হবে না। আমি কখনো আপনার এখানে যাব না। আপনি আপনার মতো কখনোই হতে পারবেন না। আমি খুব ভালো করে জানি যে আমি তোমার মনের মতো কখনোই হতে পারবো না। তুমি কখনো আমাকে সঠিকভাবে
মেনেও নেবে না। শাকিল প্রথমে কিছুটা মজা করে কথাটা বলেছিল যে তোমার বাবা মার কাছে টাকা নেওয়ার জন্য, কিন্তু শাকিল এখন যেটা শুনতে পারলো সেটা শোনার জন্য আসলেই কোনো প্রস্তুত ছিল না। তার মানে আখি অন্য কাউকে ভালোবাসে। এটা শোনার পর শাকিল কল কেটে দিল, আর কল কেটে দেওয়ার পরে আখির বিকাশে যথারীতি 5,000 টাকা দিয়ে দিল। টাকাটা দেওয়ার পর ফোনটা বন্ধ করে ফেলল। এটা ছাড়া আর কিছু করার নেই, কারণ এত ভালোবাসার পরেও যে মানুষটা তার কখনোই থাকবে না, তার প্রতি কেন এত মায়া শাকিল নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই পারছে না। আর হঠাৎ করে রাফি শাকিলের কেবিনে প্রবেশ করলো, আর তখন রাফি শাকিলের অবস্থা দেখে বলতে লাগলো, কিরে, তোর এই অবস্থা কি করে হয়েছে? তোর নিশ্চয়ই ভাবির সঙ্গে অনেক বেশি ঝগড়া করেছিস। আমাকে সব কিছু বলতো, কি হয়েছে? দেখি তোর কোনো সমস্যার সমাধান করতে পারি কিনা। শাকিল না চাইতেও রাফিকে সবকিছু খুলে বলল। আর প্রথম থেকে সবকিছু বলার পরে রাফি কেমন যেন অবাক হয়ে শাকিলের দিকে তাকিয়ে আছে, আর শাকিল চুপ করেই বসেছিল মাথা নিচু করে। রাফি কিছুক্ষণ চুপ থাকার পরে শাকিলকে বলতে শুরু করলো, শোন, তুই ছেলেটার ব্যাপারে খোঁজ খবর নি। ছেলেটা যদি সত্যি বিয়ের কথা জেনে থাকে তাহলে তো নীলার কোনো ক্ষতি করতে পারে। আর তুই 100% শিওর থাক, আর যদি বিয়ের ব্যাপারে না জানে, যদি সত্যি করে আখিকে ভালোবাসে, তাহলে তোর যেটা ভালো মনে হয় তুই সেটাই করবি। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। পরে যেটা ভালো মনে হয়, আমার মনে যেটা আছে আমি সেটাই করব। আখি যদি আমার কাছ থেকে চলে যেতে চায়, আমি আর কত আটকে রাখবো এই 6 মাসে? তার মনে এইটুকু পর্যন্ত জায়গা করতে পারলাম না, আর কখনো পারবো কি না সেটাও জানি না। শুধু আখির মতের বিরুদ্ধে গিয়ে কেন তাকে আমি জোর করে আমার কাছে আটকে রাখবো? তার চেয়ে ভালো যে চলে যাওয়ার সে এমনিতেই চলে যাবে। আর যে মানুষটা থাকার জন্য আসবে, সে মানুষটা হাজার অভিযোগের পরও থেকেই যাবে। এই বলে শাকিল এবং রাফি দুজনে মিলে কথা বলতে শুরু করলো। আর ওইদিকে আখি তখন বাসা থেকে বের হয়ে রিফাতের সঙ্গে দেখা করলো পার্কের মধ্যে। আর পার্কে দুজন মিলে গল্প করছিল, দুজনে হাতে হাত ধরে গল্প করছে। মনে হচ্ছে কত যুগ যুগ ধরে জমে থাকা গল্পগুলো সকলেই শেয়ার করছে। আর রিফাত তাকে এক হাতে জড়িয়ে ধরলো, আর কিছুটা অস্বস্তি ফিল হচ্ছে। আর তখন আখি রিফাতকে বলতে লাগলো, শোনো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। তোমার সঙ্গে আমি বেশ বিয়ের আগে থেকেই রিলেশনশিপে আছি। তোমার আর আমার বিয়ের কথা জেনেও তুমি আমার পাশে আছো, এটা সত্যি। কোনো রকম কিন্তু কথা হলো, কিন্তু কখনো আমাকে ছেড়ে যাবে না তো? তুমি কি ধরনের কথা বলছো বলো তো? আমি যদি তোমাকে ছেড়ে যেতাম তাহলে তো বিয়ের পর কখনই তোমার সঙ্গে যোগাযোগ করতাম না। আর আমাকে কি তুমি এতটুকু বিশ্বাস করো? হ্যাঁ, আমি তোমাকে আমার নিজের থেকেও অনেক বেশি বিশ্বাস করি। কিন্তু কথা হলো, আমি দিনের পর দিন মানুষকে সত্যি অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি। সে জানে যে আমি ছোট মানুষ, আমার বয়স কম, আমি তেমন কোনো কিছু বুঝি না বুঝে থেকে কষ্ট দিই। কিন্তু আমি তো জানি যে মানুষটা সত্যিই আমার ব্যবহারে কষ্ট পায়। কি ব্যাপার, তুমি এত বড় মানুষের মতো কথা বলছো? বিয়ের পর কি তুমি ওর প্রতি অনেকটা মায়া দেখাতে শুরু করেছো? ইদানিং তুমি বারবার শুধু ওর কথাই বলো। বুঝতে পারলাম না, তুমি কি ওকে ভালোবেসে ফেলেছো নাকি? দেখো, যদি ভালোবেসে ফেলো তাহলে কিন্তু... আরে, আমি ভালোবাসার কথা বলিনি। আমি তোমাকে বললাম, মানুষটাকে আমি তো ফোন করে অপমান করে এমনিতেও আমাকে অনেকবার প্রথম কল দিয়েছে, কিন্তু আমি খারাপ ব্যবহার করে রেখেছি। আমাকে কল দেয় না। আমি জানি মানুষটা আমাকে ভালোবাসে। আমার ফ্যামিলি যদি জানতে পারে আমি তার সঙ্গে খারাপ ব্যবহার করি, ওর ফ্যামিলি যদি জানতে পারে আমি তার সঙ্গে ভালো ব্যবহারে নেই, তাহলে কি হবে দুটো পরিবারই, বুঝতে পারছো? সেটা তো বুঝতে পারছি, তবে দেখো, তুমিও তো আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি। তাহলে চলো দুজনে মিলে রুম ডেট করি। তুমি সংসার তারই করবে, শুধু আমার সঙ্গে থাকবে। তোমারও চাহিদা পূরণ হবে, আমারও চাহিদা পূরণ হবে। কথাটা শোনার পর আখির মাথায় যেন শাকিল ভেঙে পড়লো, কারণ আখি এটা শোনার পরেই কি বলবে বুঝতে পারছিল না। এতদিনে ভালোবাসার সম্পর্ক, আর অবশেষে রিফাতের মুখ থেকে এরকম কথা শুনতে পাবে, এটা সত্যিই আখি আশা করেনি। আখি তো শুধুমাত্র রিফাতকে পরীক্ষা করার জন্যই কথাগুলো বলেছিল, কিন্তু রিফাত এটার সুযোগ নিয়ে যে কোনো কিছু না বুঝে এই কথা বলে ফেলবে, এটা সত্যিই ভাবতে পারছে না আখি কথাটা শোনার পরে তখন রিফাতকে একটা থাপ্পড় দিয়ে দেয়। আর তারপর থাপ্পড় দেওয়ার পরে রিফাত গালে হাত দিয়ে তার দিকে তাকিয়ে থাকে। আর তখন আখি বলতে লাগলো,
আমি তোকে শুধুমাত্র পরীক্ষার জন্য কথাগুলো বলেছিলাম কি না? তুমি কি এরকম প্রস্তাব দিলেই তুই কি মনে করেছিস আমি শাকিলের সঙ্গে সংসার করব? আর তোকে আমি আমার শরীর দিয়ে দিব? আমি কি বাজারে মেয়ে যে আমি তোর সঙ্গে এরকম করব? তোর উপর আমার আগে থেকে সন্দেহ হয়েছিল, আর শুধু শুধু তোর কথা অনুযায়ী আমি তার সঙ্গে খারাপ ব্যবহার করেছি। আমি যে মানুষটাকে কতটা কষ্ট দিয়েছি সেটা একমাত্র আমি জানি। হয়তো মুখ ফুটে কোনো কিছু বলে না, কিন্তু আমি জানি একটা মানুষকে কষ্ট দিলে কতটা কষ্ট হয়। খুব সুন্দর একটা সংসার নষ্ট করব তোর জন্য, এটা কখনোই না। চাইলেও পার্থ আমাকে ট্রাস্ট করার, কিন্তু সে এরকমটা কখনোই করেনি। ওর কাছে অনেক সুযোগ ছিল আমাকে স্পর্শ করার, সে আমার দিকে ফিরে পর্যন্ত তাকায়নি। একটা কথা কি জানিস, আমি যখন জানতাম সে আমাকে আড়াল থেকে দেখতো, কিন্তু সামনাসামনি এসে চোখের দিকে চোখ রাখা পর্যন্ত সহজ ছিল না। হয়তো নিজেকে সামলাতে পারবে না, সেই কারণে আমি পড়াশোনা শেষ করে যখন তার নিজের কাছে যাব তখন সে আমাকে মেনে নেবে। এর আগে সে কখনোই আমাকে টাচ করবে না। আর স্বামী স্ত্রীর মধ্যে শুধু এসব নিয়ে সম্পর্ক হয় না, সে আমাকে সারা জীবনের জন্য বিয়ে করেছে। আমি আমার নিজের ভুল যতটা করেছি আমি জানি এই ক্ষমা পাওয়ার অযোগ্য, কিন্তু আমার বিশ্বাস সে আমাকে ক্ষমা করে দিবে। দেখো, শাকিলের কাছে তুমি ভালো থাকবে না। শাকিল তোমাকে ভালোবাসে ঠিকই, কিন্তু সে তোমাকে সুখে রাখতে পারবে না। আমি তোমাকে সুখে রাখতে পারবো। আর এখানে তো আমি ভুল কিছু বলিনি। তুমি শাকিলের সঙ্গে হ্যাপি না, তুমি আমাকে ভালোবাসো। আর তুমি শাকিলকে ছাড়তে পারবে না, তুমি তোমার মা বাবার জন্য, মান সম্মানের জন্য। তাহলে আমরা যদি রুম ডেট করি তাহলে তো কোনো সমস্যা নেই। তুমি এখানে রুম ডেট করলে। কুত্তার বাচ্চা, আসলে তোর জন্মের ঠিক নেই। যদি তোর জন্মের ঠিক হতো তাহলে তুই আজকের এই কথা বলতে পারতি না। আমি শুধুমাত্র তোর প্রতারণায় পড়ে ওর সঙ্গে খারাপ ব্যবহার করেছি। হয় মানুষ হয়েছি, ব্যবহার করেছি, হয় মানুষটা যে কতটা ভালো সেটা আমি এখন বুঝতে পারছি। আর কখনোই আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবি না। তোর পেছনে আমার কত টাকা নষ্ট হয়েছে। মানুষটা এত কষ্ট করে ইনকাম করে, আর আমি যাওয়ার সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দেয়। আমি জানি সে এত বড় একটা চাকরি করে না যে সে আমাকে সবসময় সবকিছু দেবে। সে না খেয়ে পর্যন্ত আমাকে টাকা দিয়ে দেয়, কোনো প্রশ্ন করে না আমি টাকাগুলো দিয়ে কি করব। আর কোনোদিন যদি আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করিস তাহলে আমি তোকে পুলিশে দিয়ে দিব। তুই জানিস না আমার সম্পর্কে। এই কথা বলার পরে আখি তখন বাসায় চলে আসলো। আখি বাসায় আসার পরে শাকিলের নাম্বারে কল দেয়। শাকিলের নাম্বারটা বন্ধ বলছে বারবার। আখি তখন তার মায়ের নাম্বার থেকে কল দিল, কিন্তু নাম্বারটা আসলেই বন্ধ করে রেখেছে। ও বুঝতে পারল না শাকিল কেন নাম্বারটা বন্ধ করে রেখেছে। হয়তো আখির উপর অভিমান করেই শাকিল নাম্বারটা বন্ধ করে রেখেছে। আখি তখন শাকিলের মায়ের কাছে কল দিল। শাকিলের মায়ের কাছে কল দেওয়ার পর শাকিলের ব্যাপারে জিজ্ঞেস করলো, আর তখন তার মা শাকিলের ঠিকানা দিয়ে দিল। তার মাও বুঝতে পারছে তাদের মধ্যে কোনো না কোনো ঝগড়া হয়েছে। এদিকে আখি তখন তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে একা একাই চলে আসলো রংপুর। সেই ঠিকানায় অনেক কষ্ট করে শাকিলের ঠিকানা পেয়েছে, আর এত কষ্ট করে এখান পর্যন্ত এসেছে। সে কখনো একা কোথাও যায়নি, কিন্তু এটাই প্রথম সে এখানে এসেছে। এদিকে শাকিল তখন অফিস শেষ করার পরে বাসায় আসলো। বাসায় আসার পরে দেখতে পারলো দরজা আগে থেকেই খোলা। শাকিল কিছুটা অবাক হয়ে গেল, হয়তো বাসার মধ্যে চোর ঢুকেছে। এমনটাই হবে, না হলে দরজা কেন খোলা থাকবে? বাড়িওয়ালা তো কখনোই রুমের চাবি দিয়ে রুমের ভেতরে থাকবে না, যেহেতু শাকিল এখানে নেই। ঢোকার পরে দেখতে পারলো রান্নাঘরের মধ্যে আখি রান্না করছে। আর আখি রান্না করছে দেখে শাকিল কিছুটা অবাক হয়ে গেল। এখানে একা একা কি করে আসলো আখি? শাকিলের মাথায় কোনো কিছুই আসছে না। আর ঠিকানাই বা পেল কোথায়? শাকিল তখন যথারীতি চুপচাপ রুমে চলে আসলো। আর মনে হলো আখি হয়তো তার নিজের ভুল বুঝতে পেরেছে। সে হয়তো শাকিলের রাগ ভাঙাতে এসেছে, কিন্তু শাকিল তো এত সহজে তাকে মেনে নিবে না। কিছুটা কষ্ট দেওয়ার পর মেনে নিবে। শাকিল রুমে বসে থাকার পরে তখন হঠাৎ করেই আখি চলে আসলো। আর আখি আসার পরে তখন শাকিলকে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি আমার সঙ্গে কথা না বলার পরেই এখানে চলে এসেছো? আমি যে এখানে এসেছি আমাকে দেখি কি তোমার মানুষ মনে হয় না? তুমি তো একবারও আমাকে কথা বললে না। আসলে আমি অনেক টায়ার্ড, তার জন্যই কথা বলা ভালো লাগছে না এখন। আর তুমি এখানে কেন এসেছো? তোমার তো তোমার বাড়িতে থাকার কথা। কেন? আমি আমার হাজবেন্ডের কাছে এসেছি, সেটা তোমার এত লাগছে কেন? আমার যেটা ইচ্ছে আমি সেটাই করব। তোমার এত বলতে হবে না আমি কি করব না করব। দেখো, আমরা শুধুমাত্র নামে স্বামী স্ত্রী, কাজের কাজ কোনো কিছুই না। তুমি আমার কাছ থেকে দূরে দূরে থাকবে, আমি তোমার কাছ থেকে দূরে দূরে থাকবো। আর ডিভোর্স লেটার তুমি পেয়ে যাবে। আমি তোমাকে চেয়েছিলাম আমার করে রাখতে, কিন্তু পারলাম না।
ডিভোর্সের জন্য আবেদন করে রেখেছি। হয়তো কিছুদিনের মধ্যেই ডিভোর্স চলে আসবে। আর ডিভোর্স লেটার চলে আসলে আমি সাইন করে তোমার কাছে পাঠিয়ে দেব। এই কথাটা আখি শোনার পরে কেমন যেন বুকের মাঝে চিনচিন ব্যথা অনুভব হতে শুরু করলো। আর তখনই শাকিলের কাছে চলে আসলো। শাকিল দেখলো হেডমাস্টার কল দিয়েছে, আর হেডমাস্টার বলল কালকে থেকে স্কুল খোলা। আর তখন শাকিল কল কেটে দেওয়ার পরে আখিকে বলল রেডি হওয়ার জন্য, কিন্তু আখি কোনোভাবেই এখান থেকে যেতে রাজি হচ্ছে না। আর তখন শাকিল বলতে লাগলো, আপাতত তুমি সেখানে যাবে, আর পরীক্ষা শেষ হওয়ার পরে তুমি আবারও এখানে চলে আসবে। কোনো আপত্তি নেই। তুমি এখন বাসায় চলে যাও। ওখান থেকে তোমার পরীক্ষাটা শেষ হওয়ার পরে আবারও এখানে আসবে। এই কথা বলার পরে শাকিল তার নিজের গাড়িতে করে তাকে সেই বাসায় রেখে আসলো। শাকিলের মা শাকিলকে থেকে যাওয়ার জন্য বলল, কিন্তু শাকিল বলল কালকে অফিস করতে হবে, তার জন্যই চলে আসলো আবার রংপুর। রাতের বেলা বেশ অনেকটা জার্নি হয়েছে তার, আর সেই জন্য খাওয়া দাওয়া করে চুপচাপ ঘুমিয়ে পড়লো। পরদিন সকালবেলা অফিস চলে আসলো। আর এদিকে সকালে অনেকগুলো কল দিয়েছিল আকে, কিন্তু শাকিল কল ধরতেই সময় পায়নি। অফিসে এসে কাজ করছিল। আর এদিকে আখি স্কুলে থাকায় শাকিলকে কল দিতে পারেনি। আর স্কুল থেকে বের হয়ে শাকিলকে কল দিল, কিন্তু শাকিল ফোনটা রিসিভ করছিল না। আর এদিকে বারবার আখি কল করেই যাচ্ছে। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে শাকিল কলটা রিসিভ করলো। আর তখন উপাস থেকে আখি বলতে শুরু করলো, কি ব্যাপার, আপনি আমার কল কেটে দিচ্ছেন কেন? আমি যে আপনাকে সকাল থেকে বারবার কল করছিলাম, আপনি তো আমাকে ফোনটা ব্যাক করলেন না, একটা মেসেজ পর্যন্ত করলেন না। কি ব্যাপার, আপনার কি হয়েছে? আমাকে কি আপনার ভালো লাগে না, নাকি নতুন কাউকে পেয়েছেন? দেখো আখি, তোমার এইসব কথাবার্তা শোনার এখন আমার কাছে সময় নেই, কারণ আমি এখন অফিসে আছি, ব্যস্ত আছি। প্লিজ তুমি এখন কলটা রেখে দাও। পরবর্তী সময়ে তোমাকে সময় পেলে কল করব। মানে কি সময় পেলে আমাকে কল করবেন? মানে কোনো কিছু আমি শুনবো না। যদি তুমি আমার কথা না শোনো তাহলে আমি এখনই তোমার এখানে চলে আসছি। দেখো আখি, তুমি আমাকে সহ্য করতে পারো না, আর ইদানিং তোমার ব্যবহারটাও আমার কাছে মোটামুটি সুবিধার মনে হচ্ছে না। তোমার কি চাই, কত টাকা লাগবে, আর সেই কারণে কোনো টাকা লাগবে, আর সেই কারণে আমার সঙ্গে এরকম ব্যবহার করছো। ভালো ব্যবহার করছো, টাকা কত লাগবে বলো, আমি দিয়ে দিচ্ছি। তবু প্লিজ এরকম নাটক করো না এখন। কি বলে তুমি? আমি তোমার সঙ্গে নাটক করছি? আমি তোমার সঙ্গে নাটক কেন করতে যাব? সত্যি বলছি, আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমি সত্যি অনেক ভালোবেসে ফেলেছি তোমাকে। হ্যাঁ, তুমি আমার সঙ্গে নাটক করছো, কারণ তুমি তো অন্য কাউকে ভালোবাসো। তুমি তো আমাকে ভালোবাসো না, তুমি শুধু আমার টাকাকে ভালোবাসো। যতদিন পর্যন্ত আমি তোমাকে টাকা দিতে পারবো ততদিন পর্যন্ত তুমি আমার সঙ্গে ভালো ব্যবহার করতে পারবে। আর যখন আমার টাকা শেষ হয়ে যাবে তখন তুমি ওই ছেলেটার নাম রিফাত, ওই রিফাতের সঙ্গে তুমি চলে যাবে। এরকমটাই তো তুমি ভেবে রেখেছো। দেখো, আমি তোমাকে সমস্ত টাকা পয়সা দিয়ে দিব, তবু তুমি আমার লাইফ থেকে এরকম নাটক না করে আমার লাইফ থেকে তুমি সরাসরি চলে যাও। আমি তোমাকে মুক্তি দিয়ে দিলাম। তুমি আমাকে প্রথম দিন স্বাধীনতা চেয়েছিলে, তোমার কাছ থেকে আমি তোমাকে স্বাধীনতা দিয়েছি। প্লিজ তুমি এরকম কোনো কিছু বলো না, আমার অনেক কষ্ট হচ্ছে। প্লিজ, আমি সত্যি বলছি, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। হ্যাঁ, আমি রিফাতের প্রতারণায় পড়ে আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, অনেক খারাপ অন্যায় কাজ করেছি। তারপরে তুমি বিশ্বাস করো, আমি তোমাকে এখন সত্যি সত্যি ভালোবাসি। রিফাত আমাকে শুধুমাত্র আমার দেহটাকে ভালোবেসেছিল, আমাকে নষ্ট করতে চেয়েছিল। আমি সবকিছু বুঝতে পেরে সন্দেহ করে আমার সঙ্গে সবকিছু শেষ করে তোমার কাছে চলে এসেছি সারা জীবনের জন্য। আমি কখনোই তোমাকে কষ্ট পেতে দিব না। দেখো, আমি তোমাকে কখনো ভালো রাখতে পারবো না, এটা শিওর, কিন্তু তোমাকে রিফাত অনেক ভালো রাখতে পারবে, কারণ তার সঙ্গে তোমার বয়সটার খুবই সুন্দর ম্যাচিং রয়েছে। তাছাড়া আমি তো তোমার থেকে অনেক বড়, তাই আমার সঙ্গে তোমার কখনোই চলবে না, কারণ আমাকে নিয়ে তুমি তোমার ফ্রেন্ডের সামনে কখনোই দাঁড়াতে পারবে না। সবাই বলবে তুমি একটা বুইড়া বেটাকে বিয়ে করেছো। দেখো, যে যাই বলুক, আমার তো এটা দেখার বিষয় না। আমি তোমাকে সত্যি ভালোবাসি, আর এতদিনে তো তুমি আমাকে পাগলের মতো ভালোবেসেছিলে, আমার সবসময় খোঁজ খবর রাখতে। আর কি এমন হয়ে গেল যে তুমি এখন এমন পাল্টে গেলে? কারণ আমি এতদিন তোমাকে ভুল বুঝেছিলাম। এতদিন আমি তোমাকে থেকে ভালোবাসতাম, কিন্তু তুমি আমাকে ভালোবাসোনি। আর এখন আর সম্ভব না, কারণ যে মানুষটা আমাকে কখনোই ভালোবাসবে না তাকে কি করে আবার মেনে নেওয়া যায়? তার চেয়ে ভালো সে যেটা চায়
সেটাই করতে দেওয়া উচিত। কিন্তু আমি তো এখন তোমাকে চাই, তোমাকে আমার লাগবে। প্লিজ তুমি এরকম কথা বলো না, আমার প্রতি অনেক বেশি কষ্ট হচ্ছে। আমি কিন্তু পরীক্ষা দিতে পারবো না তাহলে। তুমি যাই কিছু করো না কেন, তুমি পরীক্ষাটা দেবে এবং সেটা আমি চাইবো। কারণ কখনো যেন তোমার মুখ থেকে এটা না শুনতে হয় যে আমার কারণে তোমার পরীক্ষাটা দেওয়া হয়নি। তোমার মা বাবাকে আমি কথা দিয়েছি। তারপর আখি অনেক কথা বলতে শুরু করলো, কিন্তু শাকিল কোনো কথা না শুনেই কল কেটে দিল। কল কেটে দিয়ে ফোনটা বন্ধ করে ফেললো। আর এদিকে শাকিল অফিসে কাজ করতে শুরু করলো। আর আখি বাসা আসার পরে দরজা বন্ধ করে অনেক কান্না করতে লাগলো। আর এদিকে শাকিলের মা বিষয়টা লক্ষ্য করলো। শাকিলের মা অনেক নক করার পরে আখি দরজা খুলে দিল। আর দরজা খুলে দেওয়ার পরে তখন আখি শাকিলের আম্মুকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো। এদিকে শাকিলের মা কোনো কিছুই বুঝতে পারছে না তাদের মধ্যে কি ঝামেলা হয়েছে। আর যখনই শাকিলের মা জিজ্ঞেস করলো আখিকে কি হয়েছে, তখন আরো জোরে জোরে বেশি কান্না করতে শুরু করলো। আর কিছুক্ষণ এইভাবে চলার পর তখন নিজে থেকে আখি বলতে শুরু করলো সবকিছু। আর সবকিছু শোনার পরে তখন শাকিলের আম্মু আখিকে বলতে লাগলো, শোন, তুই এটা করেছিস, আসলে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছিস শাকিলকে। শাকিল অনেক চুপচাপ স্বভাবের। আমি তো আমার ছেলেকে খুব ভালো করে চিনি। শোন, তুই এক কাজ কর, শাকিলের অভিমান ভাঙানোর চেষ্টা কর। শাকিল তোর ওপর অনেক অভিমান করে আছে। কিন্তু মা, আমার তো অনেক বেশি কষ্ট হচ্ছে তার জন্য। সেটাই তো আমি মানতে পারছি না, আমি সহ্য করতে পারছি না। আচ্ছা মা, সে কি এটা জানে না যে আমার কষ্ট হচ্ছে? কেন আমার সঙ্গে এমনটা করছে? হায় আল্লাহ, এই মেয়েটাকে আমি কি করে বোঝাই। শোন, স্বামী স্ত্রীদের কথাবার্তা কখনো অন্য কাউকে বলা উচিত নয়। তুই পরীক্ষাগুলো দিয়ে তারপরে তার কাছে চলে যাস, কিন্তু পরীক্ষাগুলো তো মনোযোগ দিয়ে দিতে হবে, তাই না? করিস তাহলে পরীক্ষা খারাপ হবে আর শাকিল অনেক বেশি কষ্ট পাবে তুই পরীক্ষায় খারাপ করলে। কিন্তু আমি তো পড়ায় মনোযোগ দিতে পারছি না, তার জন্য। সে তো আমার সঙ্গে ভালোভাবে কথাটা বলতে পারতো না, তাই না? আমাকে তো ফোনে তো কিছু বলতে পারতো, কোনো তো কিছু বলে না বলে খারাপ ব্যবহার করে। তার আমি কি করবো এখন? তুই তার পেছনে লেগে থাক, দেখবি সব ঠিক হয়ে গেছে। আর পরীক্ষা দেওয়ার পরে তো তুই ঠিক চলে যাবি। আর মাত্র 15 দিন, আর এই 15 দিনে তোকে একটু কষ্ট করে থাকতে হবে, বুঝতে পারলি পাগলি মেয়ে? এই কথা বলার পরে তখন শাকিলের মা সেখান থেকে চলে গেল। শাকিলের মা সেখান থেকে চলে যাওয়ার পরে তখন আখি পড়তে বসলো, কিন্তু পড়ায় কোনোভাবে মনোযোগ দিতে পারছে না। সবসময় শাকিলের কথা মনে হচ্ছে। এদিকে দেখতে দেখতে 15টা দিন পার হয়ে যায় এবং আখির পরীক্ষাটা শেষ হয়ে যায়। আখি পরীক্ষাটা শেষ করেই চলে আসলো শাকিলের মাকে নিয়ে শাকিলের কাছে। শাকিলের মা আখিকে রেখে দিয়ে চলে গেল, কারণ বাড়িতে অনেক কাজ পড়ে আছে। তাছাড়া শাকিলের বাবা একা মানুষ, রান্না বান্না করার জন্য হলেও একজন লোক লাগবে। অনেক জোর করে থাকার জন্য কিন্তু কোনোভাবেই থাকেনি, ফ্লাইটে করে চলে গেছে। ফোন করে বলেছিল, কিন্তু শাকিল এটা জানতো না যে শাকিলের মা এবং আখি দুজনেই বুদ্ধি করে এসেছে। এদিকে শাকিলের মা বাসায় আসতে আসতে মোটামুটি রাত্র হয়ে গেল। আর রাত্রে শাকিলের মা এসে রান্না করতে শুরু করলো। আর তখন শাকিলের বাবা এসে দেখতে পারলো শাকিলের মা রান্না করছে। আর তখন রান্নাঘরে এসে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি না তোমার বৌমাকে নিয়ে তোমার ছেলের বাসায় গিয়েছিলে, তাহলে চলে আসলে কেন? সকালে গিয়েছো আর চলে এসেছো, কোনো কিছুই তো বুঝতে পারলাম না। তুমি আর বুঝবে কি করে? তোমার মাথায় তো কোনো কিছুই নেই। বৌমা এবং শাকিলের ঝামেলা চলছে, এটা তো তুমি জানো। তা আজকে মান অভিমান ভাঙাবে আর এখানে আমি কি করে থাকবো বলো তো? আবার একটা মাত্র রুম। আরে কি বলো, শাকিল না পুরো বাড়িটাই পেয়েছে অফিস থেকে, তাহলে একটা রুম হবে কি করে? এখানে তো 2তলা বাসা, বাসাটা ছোট, কিন্তু এখানে তো মোটামুটি 2টো রুম নিচে আর 2টো রুম উপরে। উপরে বাড়িওয়ালা থাকে আর শাকিল এক রুমে থাকে। আর তার বন্ধু সিয়ামকে তো খুব ভালো করেই চেনো, সিয়াম তো অন্য রুমে থাকে। তাহলে কি করে আমি এখানে এক রুমের মধ্যে থাকি? তুমি কি পাগল? আর রুম থাকলেই কি আমাকে ওখানে থাকতে হবে? আসলে বুড়ো হয়ে গেছে তো, এখন আর এসব মনে থাকে না। যাক, আমরা তো এমন একটা সময় পার করেছি, কি আর করব।
এদিকে শাকিল বাসায় ফিরলো অফিস থেকে বাসায় ফেরার পরে দেখলো আখি চলে এসেছে। শাকিল খুব ভালো করে জানতো যে আজকে আখি যেভাবেই পারুক সেখানে চলে আসবে। আর শাকিল চলে আসার পরে আখি শক্ত করে শাকিলকে জড়িয়ে ধরে রেখেছে। শাকিল নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই ছাড়াতে পারছে না। আর তখন আখি বলতে লাগলো, কি ব্যাপার, তুমি আমাকে ছাড়ানোর চেষ্টা করছো কেন? আমি তো আমার কথা রেখেছি। তুমি বলেছিলে যে পরীক্ষার পরে এখানে আসতে, আমি পরীক্ষা শেষ করেই তারপরে আসলাম। তুমি কেন আমার সঙ্গে আরো এমনটা করছো? দেখো, আমার এসব কিছু এখন ভালো লাগছে না। আমি অফিস থেকে এসেছি, সারাদিন অফিস করে, তোমার এসব আমার মোটেও ভালো লাগছে না। শাকিল তখন আখিকে একটা থাপ্পড় মারলো আর আখি গালে হাত দিয়ে মাথা নিচু করে তাকিয়ে রইল। আর তখন শাকিল রাগী কণ্ঠে আখিকে বলতে শুরু করলো, তুমি কি মনে করেছো তুমি একাই ভালোবাসতে পারো, আর কেউ ভালোবাসতে পারে না? তোমার একার ভালোবাসার মূল্য আছে, আর কারো ভালোবাসার মূল্য নেই। দীর্ঘ 6টা মাস আমাকে কষ্ট দিয়েছো, তোমার কোনো খেয়াল রাখিনি। রাত 2টার সময় তুমি বলেছো তোমার ফুচকা খেতে ইচ্ছে করছে। আমি যেখান থেকে পেরেছি সেখান থেকে তোমার জন্য নিয়ে এসেছি। দোকান বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু আমি দোকানদারকে খুলিয়ে তারপরে তোমার জন্য পোস্ট দিয়ে এনেছি। আর জ্বর হলে আমি তোমার সারাটা রাত সেবা করেছি। আর শেষ পর্যন্ত তুমি আমাকে থাপ্পড় উপহার দিয়েছিলে। এত খেয়াল, এত ভালোবাসার পরেও তুমি অন্য একটা ছেলেকে ভালোবেসেছিলে, যেটা আমি জানি না। আমার অবসরে তুমি এসব কাজ করেছো, তবুও আমি তোমাকে কোনো কিছু বলিনি। আর কত স্বাধীনতা দিতাম তোমাকে। আর স্বাধীনতা চাও? এখন স্বাধীনতা চাইলে ডিভোর্স দিতে পারো। এছাড়া আমার কাছে কোনো কিছুই করার নেই। দিনের পর দিন আমার সঙ্গে খারাপ ব্যবহার করে গেছো। এমনকি আমি অসুস্থ হয়ে পড়ে থাকলেও আমার দিকে একবার ফিরেও পর্যন্ত তাকাওনি। তুমি রিফাতের সঙ্গে চ্যাটিংয়ে ব্যস্ত ছিলে, কথা বলতে ব্যস্ত ছিলে। আমি সব কিছু দেখেও না জানার ভান করে থাকতাম, না দেখার ভান করে থাকতাম। কারণ তোমাকে বলতে গেলে তুমি খারাপ ব্যবহার করবে, আর আমার মা বাবা জানতে পারবে। আর আমার মা বাবা জানতে পারলে আরও বেশি কষ্ট হবে। তার জন্য আমি নিজেই সহ্য করতাম। কিন্তু যেদিন শুনেছি তুমি অন্য কোনো ছেলেকে ভালোবাসো, আমি আসলে সহ্য করতে পারছিলাম না। তোমার মোবাইলে যখন কাপল পিক দেখেছিলাম তখন অনেক কষ্ট হয়েছিল। তখন ইচ্ছা করছে নিজেকে শেষ করে দিই। তুমি জানো আমি তোমাকে কেন বিয়ে করেছিলাম? আসলে তোমার বাবা তোমাকে বিক্রি করতে চেয়েছিল অন্য কারো কাছে। তোমার বাবা একটা লোভী, তার রূপের কারণে সে বড় ছেলের কাছে টাকার বিনিময়ে তোমাকে দিতে চেয়েছিলাম। আর শেষ পর্যন্ত তোমার মা তোমার আব্বুকে এই বিষয়টা জানায়। তারপরে আমার আব্বু ছোটবেলা থেকেই কথা দিয়েছিল ছেলে মেয়ে হলে আমাদেরকে বিয়ে দেবে। আর আমার মা আমার কথা ভেবে তার ছোটবেলার কথা মনে হয়ে যায়। তারপর ছোটবেলার কথা রক্ষার জন্য আমাকে তোমার সঙ্গে বিয়ে দেয়। তোমার বাবা একটা লোভী। বিশ্বাস না হলে তুমি তোমার মাকে জিজ্ঞেস করে দেখতে পারো। তুমি আমার থেকে বয়সে ছোট হলেও আমি তোমাকে নিজের সম্মানটা দিয়েছিলাম। কখনো তোমার শরীর সবার ইচ্ছে ছিল না। আমার কেন করলে? আমি জানি না তোমার কি হয়েছে, তুমি কেন শুধু শুধু আমাকে এতটা কষ্ট দিচ্ছ। আমি যদি তোমার কষ্ট সহ্য করতে পারছি না, প্লিজ। আমি জানি আমি অনেক অন্যায় করেছি, আমি অনেক বড় ভুল করেছি, তোমাকে কষ্ট দিয়েছি। কিন্তু বিশ্বাস করো, আমি আসলে প্রতারণায় পড়ে গিয়েছিলাম, আর সেই কারণে আমি এমনটা করেছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আর কখনো আমি এমনটা করবো না। এবারের মতো মাফ করে দাও আমাকে। শাকিল আর কোনো কথা না বলে ওয়াশরুমে চলে আসলো। আর ওয়াশরুমে আসার পরে সে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে তখন ল্যাপটপে কাজ করছিল। আর এদিকে আখি কান্না করছিল, কিন্তু শাকিল এদিকে কোনো খেয়াল করছিল না। শাকিল নিজেই খাবার না খেয়ে শুয়ে পড়ল। শাকিলকে খাবার খাওয়ার জন্য আখি রাখছিল। আর তখনই শাকিল বলতে লাগলো, আমি এখন খাবো না। তোমার যদি খেতে মন চায় তাহলে তুমি খেয়ে নিচে শুয়ে পড়ো। আমার খাবার খাওয়া ভালো লাগছে না, আমাকে ডাকবে না। প্লিজ তুমি খাবার খেয়ে ঘুমাও। সারাদিন অফিস করে এসেছো, আর অথচ তুমি না খেয়ে ঘুমিয়ে পড়বে? প্লিজ আমার খাবারটা খেয়ে ঘুমাও। আমার সহ্য হচ্ছে না, প্লিজ। আমার অনেক বেশি কষ্ট হচ্ছে। শাকিল একটা থাপ্পড় মারলো। শাকিল থাপ্পড় মারার পরে আখি আর কোনো কথা না বলে নিচে শুয়ে পড়ল। লাইট বন্ধ করে শাকিলের দিকে ঘুমোতে পারছে না। একে তো জার্নি করেছে, তার উপর আবার সারাদিন এত কাজ করেছে। বাসাটা সুন্দর করে সাজিয়েছে। বেশ অনেকক্ষণ সময় পার হয়ে যাওয়ার পরে
আখির শব্দে শাকিল কিছুটা উঠে পড়ল। শাকিল দেখতে পারলো আখি ঠান্ডায় কাঁপছে। এমনিতেই নিচে অনেক ঠান্ডা, তার উপর আবার আখির হয়তো ঠান্ডা লেগেছে। শাকিল আখির কপালে হাত দিয়ে দেখতে পারলো জ্বরে আখির গা পুড়ে যাচ্ছে। শাকিল তাড়াতাড়ি করে আখির শরীরে কম্বল দিয়ে দিল, আর কম্বল দেওয়ার পরে তখন মাথায় পানি দিল। মাথায় পানি দেওয়ার পরে তখন আখিকে কোলে তুলে নিয়ে বিছানায় চলে আসলো, আর বিছানায় শুয়ে দিতেই কম্বল পেঁচিয়ে দিল। আর তখন আখি নিচের থেকে নিজের অজান্তেই শাকিলকে শক্ত করে বুকের মাঝে জড়িয়ে ধরল। আখি তখন বলতে লাগলো, বুকের মাঝে অনেক বেশি ব্যথা করছে, প্লিজ তুমি যেও না, আমার অনেক বেশি খারাপ লাগছে, আমার কাছে থাকো, আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরো, আমাকে আমার অনেক বেশি খারাপ লাগছে। শাকিল বুঝতে পারলো আখি জ্বরের কারণে এরকমটা বলছে। শাকিল আখিকে শক্ত করে জড়িয়ে ধরলো তার বুকের মাঝে, আর কপালে কিস করতে নিল। আর তখন আখি তাকে রেসপন্স করতে শুরু করলো, আর আখি শাকিলের ঠোঁট জোরে দখল করে নিল, আর শাকিলও রেসপন্স দিতে শুরু করলো। 5 মিনিট পরে তখন শাকিল আখির কানের কাছে গিয়ে বলল, কেন এত কষ্ট দিয়েছিলে? তখন আমি যে তোমার কষ্ট সইতে পারি না, প্রতিটা রাতে তোমার জন্য কান্না করেছি। এবার সব কিছু ভুলে একটু কাছে নিতে পারো না? আর কোনো কথা বলবে না, এবার আমাকে আদর করো, যদি আদর না করো তাহলে আমি আমার নিজেকে মেরে ফেলবো, সত্যি বলছি। শাকিল আখির আবারও ঠোঁট জোড়া দখল করে নিল, আর 5 মিনিট পরে সে গলায় চুমু দিতে শুরু করলো, আর আখি চোখ বন্ধ করে ফেলল। আর ওরা দুজনেই হারিয়ে গেল এক অজানা গল্পে। আর এভাবেই না হয় চলতে থাকুক তাদের মিষ্টি ভালোবাসার গল্পটা। নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।